ওয়েলকাম এভরিওয়ান। গ্রিন গ্রামারের আজকে সেকেন্ড টপিক আমাদের সেন্টেন্স অ্যান্ড ইটস টাইপস। আচ্ছা, আমরা সারাদিনে যত কথা বলি, একদম পাতি বাংলাতে ভাবো, ইংলিশ ইজ নট অ্যাকচুয়ালি ডিফিকাল্ট সাবজেক্ট। আমরা সারাদিনে যত কথা বলি সেগুলো যদি মিনিংফুল হয় তবে তখন তাকে কি বলি আমরা? সেন্টেন্স। এই সারাদিনের বলা যত কথা বা যত সেন্টেন্স আছে, যদি আমরা মিনিং বা অর্থের ভিত্তিতে পরপর পরপর সাজাই, সেক্ষেত্রে গ্রামারিয়ানরা দেখেছেন মোটামুটি 5টা টাইপস হতে পারে। এবং সেখান থেকে আজকে আমাদের টপিক কি? সেন্টেন্স অ্যান্ড ইটস টাইপস। এই 5 রকমই আমাদের মনের ভাবটা মোটামুটি প্রকাশ করি। এই 5 রকম সেন্টেন্সের মাধ্যমেই আমরা আমাদের নিজেদেরকে ইংলিশে হোক বা বাংলাতে হোক এক্সপ্রেস করতে পারি। প্রথম যে ভাগটা, আচ্ছা তার আগে একটুখানি আমি সেন্টেন্সের টাইপস বলতে গিয়ে কিভাবে সেন্টেন্সের বিভাজনটা হয় সেটা গ্রামাটিক্যালি একটু এক্সপ্লেইন করি। দেখো, ফার্স্ট সেন্টেন্সকে যখন আমরা ক্যাটাগরাইজ করতে যাব, ফার্স্ট করতে হবে আমাদের মিনিং ওয়াইজ। অর্থাৎ আমরা যে সেন্টেন্সটা বলছি সেই সেন্টেন্সটার অর্থ কি, সেই অর্থ অনুযায়ী একরকম ভাবে সেন্টেন্সের ভাগ হতে পারে। লাস্ট আর একটা হতে পারে, সেটা হচ্ছে স্ট্রাকচার ওয়াইজ। স্ট্রাকচার ওয়াইজ বলতে বোঝায় সেন্টেন্সের গঠন কি সেই অনুযায়ী। এটা আমরা পরে শিখবো, যখন আমরা শিখবো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, আলাদা জায়গাটা। সো এই পোর্শনটা আমাদের এই ক্লাসের বিষয়বস্তু নয়। ক্লাসের বিষয়বস্তু হচ্ছে মিনিং ওয়াইজ আমরা সেন্টেন্সকে কত রকম ভাবে ভাগ করতে পারি। মিনিং ওয়াইজ যখন আমরা সেন্টেন্সকে ভাগ করব, ফার্স্ট যে সেন্টেন্স হচ্ছে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। পাতি বাংলায় বলতে গেলে আমরা সাধারণভাবে যা কিছু বিবৃতি দিই বা সাধারণভাবে যা কিছু বলি, তখন তাকে বলা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ বিবৃতি মূলক বাক্য। যদি আমি বলি ইউ আর রিডিং আ বুক, খেয়াল করো, খুব সাধারণভাবে একটা বাক্য যেখানে কোনো কিছু স্বীকার করা হচ্ছে বা কোনো কিছু পজিটিভলি বলা হচ্ছে। তুমি একটা বই পড়ছো, হি ইজ ওয়াচিং আ মুভি, দে দে আর প্লেইং ইন দ্য ফিল্ড, আই হ্যাভ কমপ্লিটেড মাই হোম টাস্ক। দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে আই হ্যাভ নট কমপ্লিটেড মাই হোম টাস্ক সেখানে আমরা নেগেটিভলি বলছি। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সাধারণভাবে কোনো কিছু বোঝাচ্ছি। এটাকে বলা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সংজ্ঞা গুরুত্বপূর্ণ নয়, এগেইন আই এম রিপিটিং, গুরুত্বপূর্ণ হচ্ছে কনসেপ্ট। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য আমরা চিনব কি করে? চেনার সময় অবশ্যই মনে রাখবে বাক্যের শেষে এখানে যেমন বসেছে অবশ্যই কি থাকবে? ফুল স্টপ দিয়ে শেষ হবে। এবং আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এটা সেন্টেন্সের যে প্রপার অর্ডার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা মেনটেন করে। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে আগের ক্লাসে বলেছি তোমাদের, সেটাকে প্রেডিকেট বলা হয়, সেই কনস্ট্রাকশনটাকে মেনটেন করে। দিস ইজ অল অ্যাবাউট অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, আমরা যে সেন্টেন্সের মধ্য দিয়ে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি তখন তাকে বলি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ধরো আমি জিজ্ঞাসা করছি, আর ইউ রিডিং নাও, আর ইউ প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম। এই যে যেখানে অক্সিলারি ভার্বটা প্রথমে বসিয়ে আমি বলছি যে আর ইউ রিডিং নাও, ভালো করে খেয়াল করো, এই আরটা যদি আমি নিয়ে চলে যাই ইউ এর পরে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যদি নিয়ে চলে যাই, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু যেই মুহূর্তে আমরা আর্টের চুলের মুঠিটা ধরে সামনে নিয়ে আসলাম, এখানে বলেছিলাম ইউ আর রিডিং আ বুক, আর্টটাকে যদি সামনে নিয়ে আসি, আর ইউ রিডিং আ বুক, তখন কিন্তু ওটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর উত্তর কি হতে পারে? আইদার ইয়েস অথবা নো। যেহেতু এর উত্তর হয় ইয়েস হবে নাই নো হবে, সেহেতু এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা বলছি ইয়েস নো সেন্টেন্স। কিন্তু যদি আমি কাউকে জিজ্ঞাসা করি হোয়াট আর ইউ রিডিং, হোয়াট আর ইউ রিডিং, সেক্ষেত্রে দেখো, হোয়াট আর ইউ রিডিং যখন বলছি তখন আই এম আস্কিং ফর অ্যান ইনফরমেশন, কোনো একটা তথ্য চাইছি তার কাছ থেকে, তুমি কি পড়ছো, তখন সেটাকে বলা হবে WH কোশ্চেন। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা চিনব কি করে? ভালো করে খেয়াল করো, ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় শেষ হবে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে। অর্থাৎ
জিজ্ঞাসা চিহ্ন দিয়ে শেষ হবে, যেটাকে আমরা ইংলিশে বলি নোট অফ ইন্টারোগেশন। নোট অফ ইন্টারোগেশন। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা গ্রামারে গঠন করব কি করে? অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে থেকে ভার্বের চুলের মুঠি ধরে আমরা যদি সামনে নিয়ে চলে আসি, তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স পেয়ে যাব। যেমন আই হ্যাভ কমপ্লিটেড মাই হোম টাস্ক। হ্যাভ আই কমপ্লিটেড মাই হোম টাস্ক? ইউ হ্যাভ ইটেন ইউর ডিনার। হ্যাভ ইউ ইটেন ইউর ডিনার? বিরাট কোহলি হ্যাজ স্কোর্ড আ সেঞ্চুরি। হ্যাজ বিরাট কোহলি স্কোর্ড আ সেঞ্চুরি? দেখো প্রত্যেকটা ক্ষেত্রে হ্যাজটা আগে আনলেই হয়ে যাচ্ছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স সেক্ষেত্রে আমরা দুটো টাইপের পাচ্ছি টোটাল ইংরাজি গ্রামার খুঁজে। একটা হচ্ছে যেটার উত্তর ইয়েস অথবা নো, তাকে আমরা বলছি ইয়েস নো কোশ্চেন। এবং যেটার উত্তর অবশ্যই কোনো ইনফরমেশন, যদি কেউ জিজ্ঞাসা করে হোয়াট আর ইউ রিডিং, অবশ্যই ইনফরমেশন। তুমি কি বই পড়ছি, তখন তো তুমি বলতে পারবে না ইয়েস নো নো, তোমাকে ইউ হ্যাভ টু প্রোভাইড দ্য ইনফরমেশন, তুমি কি বই পড়ছো, তখন সেটাকে আমরা বলবো ডব্লিউএইচ কোশ্চেন। মনে রাখবে কেন ডব্লিউএইচ কোশ্চেন বলা হচ্ছে, কারণ দিস ইন্টারোগেটিভ সেন্টেন্স স্টার্টস উইথ আ ডব্লিউএইচ ওয়ার্ড। শুরু হচ্ছে একটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো? দেখো হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, এই সব হুম, এগুলো প্রত্যেকটাই ডব্লিউএইচ ওয়ার্ড। এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনফরমেশনের জন্য জিজ্ঞাসা করে। মনে রাখবে হাউ যদিও ডব্লিউএইচ দিয়ে শুরু হচ্ছে না, দেখো প্রত্যেকটা ডব্লিউএইচ দিয়ে শুরু হচ্ছে, কিন্তু হাউ এর কথা যদি বলি যদিও ডব্লিউএইচ দিয়ে শুরু হচ্ছে না, তবু আমরা হাউকে কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যেই ধরবো। সো দুটো টাইপ আমরা শিখে গেলাম সেন্টেন্সের, একটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ। থার্ড যে সেন্টেন্সটা সেটা হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সের মনে রাখবে তিনটে ফাংশন। ফার্স্ট হচ্ছে অর্ডার বা আদেশ, সেকেন্ড হচ্ছে রিকোয়েস্ট বা পাতি বাংলায় বলি আমরা অনুরোধ, দেখলেই চিনতে পারবো কোনটা রিকোয়েস্ট কোনটা অর্ডার। থার্ড যেটা হচ্ছে অর্ডার, রিকোয়েস্ট এবং অ্যাডভাইস মানে উপদেশ। অর্থাৎ কোন সেন্টেন্সের মধ্য দিয়ে যদি অর্ডার দেওয়া বোঝাই বা রিকোয়েস্ট বোঝাই বা অ্যাডভাইস বোঝাই, তখন আমরা তাকে কি বলছি? ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। অর্ডার, সাপোজ খেয়াল করো, গিভ মি আ বুক, প্লিজ গিভ মি আ বুক। And the last example is study your book regularly। খেয়াল করো তিনটে সেন্টেন্সের ক্ষেত্রে একটা স্পেশাল সিমিলারিটি রয়েছে। প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু শুরু হয়েছে ভার্ব দিয়ে, গিভ মি আ বুক। এটাতেও দেখো প্লিজটা আগে রয়েছে, প্লিজটা অনুরোধের সেন্সটা প্রকাশ করার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি শুরু হয়েছে কি দিয়ে? ভার্ব দিয়ে। দিস ওয়ান ইজ অলসো স্টার্টস উইথ আ ভার্ব, স্টাডি। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স চিনব কি করে? এটা শুরু হয় ভার্ব দিয়ে। এই সেন্টেন্সে সাবজেক্ট উহ্য থাকে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু ইউএস সেন্সটা লুকিয়ে রয়েছে, ইউটাকে বলা হয় না, অর্থাৎ সেন্সটা কি হতো? ইউ গিভ মি আ বুক, তুমি আমাকে একটা বই দাও। ইউ প্লিজ গিভ মি আ বুক, তুমি আমাকে দয়া করে একটা বই দাও। দেখো দুটোর মধ্যে ডিফারেন্স কি? যখনই প্লিজ বলছি তখন সেটা হয়ে যাচ্ছে রিকোয়েস্ট, যেই প্লিজ থাকছে না তখন সেটা অর্ডার। ওকে। আর লাস্ট যেটা, সেখানেও একই সেন্স, ইউ স্টাডি ইয়োর বুক রেগুলারলি। লাস্টেরটাতে দেখো বোঝাচ্ছে অ্যাডভাইস, উপদেশ। রেগুলারলি বইটা পড়ো, যেটা তোমার লাইফে ডিফারেন্স নিয়ে আনতে পারবে। নাও এই যে তিনটে সেন্টেন্সের মধ্যে, আচ্ছা অ্যাডভাইসের সম্পর্কে একটা স্পেশাল বিষয় তোমাদের বলে দিই। অ্যাডভাইস যখন নাউন হবে
তখন হবে স্পেলিং ADVICE। তোমরা অনেকেই ভুল করো। আর যেই মুহূর্তে অ্যাডভাইসের মিনিং হবে উপদেশ দেওয়া, তখন তার স্পেলিং হবে ADVIAC। অ্যাডভাইস মানে কি উপদেশ দেওয়া, যেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ভার্ব। এই দুটো কনস্ট্রাকশন ছাড়াও যেই সময় তোমরা ন্যারেশন চেঞ্জ করতে যাবে, তখন দেখবে ইম্পারেটিভ সেন্টেন্সের আরো দুটো ফাংশন, যেটা স্পেশালি শুরু হচ্ছে লেট দিয়ে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের এই তিনটে ফাংশন ছাড়াও আমি নিচে আর একটা ফাংশন তোমাদের জন্য বলছি, দ্যাট ইজ লেট দিয়ে। লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স যখন শুরু হবে, মনে রাখবে লেটের ফাংশন দুটো। একটা হচ্ছে যদি বলা হয় লেট আস অ্যারেঞ্জ আ পিকনিক, চলো আমরা একটা পিকনিক করি, শুরু হচ্ছে কি দিয়ে দেখো তো, লেট দিয়ে। কিন্তু এটা কি অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস কিছু প্রকাশ করছে না, এটা সিম্পল একটা প্রপোজাল দিচ্ছে। সো প্রপোজালের পাতি বাংলা কি? প্রপোজাল মানে হচ্ছে প্রস্তাব। যদি লেট দিয়ে শুরু কোনো সেন্টেন্স প্রস্তাব বোঝায়, তবে সেটাকেও আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? আর একটা মনে রাখবে, লেট মি কাম ইন স্যার। তুমি ক্লাসরুমে ঢোকার আগে স্যারকে বলছো আমাকে আসতে দিন, সো লেট মি কাম ইন স্যার, দ্যাট মিনস ইউ আর আস্কিং ফর দ্য পারমিশন। তাহলে লেটের আরেকটা মিনিং পাচ্ছি আমরা, দ্যাট ইজ পারমিশন, মানে কি অনুমতি চাওয়া। তো এই পাঁচটা কনস্ট্রাকশন তোমরা মনে রাখবে, যে পাঁচটা কনস্ট্রাকশন পরবর্তী সময়ে তোমাদের ন্যারেশন চেঞ্জ করতে কিন্তু অবশ্যই কাজে লাগবে, এবং অবশ্যই ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট যে কাইন্ড অফ সেন্টেন্স, চলে যাব আমরা, প্রথমটা মুছে দিলাম। সবটাই মুছে দিলাম। আমরা শিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা শিখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা শিখলাম ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর যে 4 নম্বর সেন্টেন্সটা আমরা শিখব, সেটাকে বলা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ইউজুয়ালি অপটেটিভ সেন্টেন্স দুটো জিনিস প্রকাশ করে, একটা হচ্ছে আমাদের মনের ইচ্ছা, আর একটা আমাদের মনের প্রার্থনা। ইচ্ছা যদি বলি, সাপোজ মে ইউ প্রসপার ইন লাইফ, তুমি তোমার জীবনে উন্নতি করো। দেখো শুরু হচ্ছে কি দিয়ে, অপটেটিভ সেন্টেন্স আমরা চিনব কি করে, এটা শুরু হয় মূলত মে দিয়ে, এবং কি প্রকাশ করে আমাদের মনের ইচ্ছা আর একটা প্রার্থনা। তাহলে অপটেটিভ সেন্টেন্সের ফাংশন কটা? দুটো, একটা হচ্ছে উইশ মানে কি ইচ্ছা, আর একটা হচ্ছে প্রে মানে প্রার্থনা। যখনই তোমরা দেখবে কোনো সেন্টেন্স মে দিয়ে শুরু হচ্ছে, এগেইন আই এম রিপিটিং, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ভেরি 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 ইম্পর্টেন্ট, শিখতে গেলে পারে আইডেন্টিফিকেশন অফ দ্য সেন্টেন্স তোমার দরকার ন্যারেশন চেঞ্জ শিখতে গেলে। তো উইশ আর একটা হচ্ছে প্রার্থনা, ইচ্ছা, মে দিয়ে শুরু হবে। কিন্তু যদি এটাই বলি আমি, মে গড ব্লেস ইউ, ভগবান তোমাকে মঙ্গল করুন, ভালো করে খেয়াল করো এখানে গড ইনভলভ হয়ে গেল। যেই গড ইনভলভ হয়ে গেল, তখনই সেন্টেন্সের ফাংশনটা আমরা বলবো কি, আমরা প্রে করি কার কাছে? গডের কাছে। তখনই সেন্টেন্সের ফাংশনটা হয়ে গেল প্রে বা প্রার্থনা। আর যদি গড ইনভলভ না থাকে, আমরা কারোর ওয়েল উইশার্স হিসেবে তার ভালো চাইছি সাধারণভাবে, তখন তাকে কি বলবো? দ্যাট শুড বি উইশ। এটা গেল। ন্যারেশন চেঞ্জ করার সময় তোমরা এই ভার্বটাকে কি করে দিতে পারবে? উইশ বা উইশড, আর এটাকে প্রে অথবা প্রেড। ওকে, লাস্ট সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্স চিনবো কি করে? অপটেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে শুরু হবে কি দিয়ে? মে দিয়ে, এবং এর সেন্স কি থাকবে? একটা হচ্ছে ইচ্ছা আর একটা প্রার্থনা। লাস্ট হচ্ছে দেখো,
এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের রাজ তিলক বসানো থাকে মাথায়, অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষেও থাকতে পারে, আবার ওই পার্টিকুলার সেন্টেন্সের মধ্যে যে এক্সক্লামেটরি ওয়ার্ড থাকে, এক্সক্লামেশন ওয়ার্ড থাকে, নোট অফ এক্সক্লামেশন, তারপরেও থাকতে পারে, যেটাকে বলে বিস্ময়সূচক চিহ্ন। যে সেন্টেন্সের মধ্য দিয়ে আমাদের মনের আবেগ প্রকাশ পায়, খুব নর্মাল জায়গা থেকে দাঁড়িয়ে, যদি নর্মালেসির বাইরে কিছু প্রকাশ পায়, আমাদের মনের আনন্দ, দুঃখ, কষ্ট, বেদনা, লজ্জা, যাই বলো না কেন, সেটা যদি অত্যন্ত আবেগময় ভঙ্গিতে প্রকাশ পায়, তখন তো আমরা তাকে কি বলবো? এক্সক্লেমেটরি সেন্টেন্স। সাপোজ তুমি কোনো একটা তাজমহল দেখতে গেছো, হোয়াট আ পিস অফ ওয়ার্ক ইট ইজ, কি অসাধারণ সৃষ্টি এটি। তো শেষ হচ্ছে কি দিয়ে? বিস্ময় সূচক চিহ্ন দিয়ে, যেটাকে আমরা বলি কি, এখানে লিখে দিই তোমাদের জন্য, নোট অফ এক্সক্লামেশন। গোলাবে না দুটো জিনিস, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে জিজ্ঞাসাবোধক যে চিহ্নটা ছিল, তাকে আমরা বলতাম নোট অফ ইন্টারোগেশন, আর এটা কিন্তু নোট অফ এক্সক্লামেশন বা বিস্ময় সূচক চিহ্ন। দেখো এখানে টোটাল সেন্টেন্সটাই আমাদের মনের যে বিষয়টা সেটা প্রকাশ করেছে। সো ওন্ডার এর ফাংশনটা, মনে করো কেউ মারা গেছে, আমরা কি বলি? অ্যালাস। ছোটবেলা থেকে আমরা পড়ি অ্যালাস, রামবাবু ইজ নো মোর। রামকে আমরা কমন নিয়ে নিতে পারি, এখানে আমাদের ফুল স্টপই হবে। সো এই যে অ্যালাস, এই যে শব্দটা, এই শব্দটা আমাদের মনে যে নোট অফ এক্সক্লামেশনের যে জায়গাটা, অর্থাৎ সরোটা, সেটা প্রকাশ করছে। ম্যাচ জিতেছে কোনো বাচ্চারা, সো হুররে, উই হ্যাভ ওন দা ম্যাচ, এটাও দেখো আনন্দ প্রকাশ করছে। অর্থাৎ প্রত্যেক, যেমন হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার্স আর, ফুলগুলো কতই না সুন্দর, এটার মধ্য দিয়েও দেখো টোটাল সেন্টেন্সের মধ্য দিয়ে আমাদের যে ওন্ডার সেটা প্রকাশ করছে। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্সটা, যে সেন্টেন্সটা নর্মালেসির বাইরে বেরিয়ে আমাদের মনের যে আবেগ সেটাকে প্রকাশ করে। কিভাবে শেষ হয় এক্সক্লামেটরি সেন্টেন্স? অবশ্যই এক্সক্লামেটরি সেন্টেন্স নোট অফ এক্সক্লামেশন থাকে, এবং এইভাবেই আমরা এটাকে চিনব। সো মোটামুটি এটা গেল 5 ধরনের সেন্টেন্স। কনসেপ্টটা ক্লিয়ার রাখবে, কারণ যদি যারা চাকরি বাকরির পরীক্ষার জন্য খাটছো, তাদের ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ যদি স্পেসিফিক্যালি কারেক্টলি করতে হয়, ডাইরেক্টলি তোমাদের আসে না, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সেন্টেন্সের কনসেপ্ট থাকাটা ভীষণ জরুরি। সো খুব রাফলি, ডিপলি নয়, রাফলি এটা আলোচনা হলো, ভালো করে দেখো। এরপর এর উপরে তোমরা একটু প্র্যাকটিস সেট করে দেখো, আলাদা আলাদা করে চিনতে পারো কিনা, তো দেন ইট উড বি সলভড। তোমরা যারা ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ছো, তাদের ক্ষেত্রেও ইংরেজি গ্রামারের যদি কনসেপশনটা প্রথম থেকে ক্লিয়ার করতে চাও, আমার মনে হয় এই ক্লাসগুলো খুব বেনিফিশিয়াল হবে। দ্যাটস ইট ফর দ্য ডে। জয় হিন্দ অ্যান্ড অল দ্য বেস্ট গাইস।